আসসালামু আলাইকুম আপুরা, আমি চলে আসলাম। খুব একটা কমপ্লিট করতে পারিনি কাজটা, আর একটু কাজ বাকি আছে, তারপর হাতাটাও বাকি আছে, আরও কিছুটা সময় আমাদের লাগবে। এরপরে আমাদেরকে ডাইয়ে যেতে হবে আর কি। আচ্ছা, ওকে, হ্যাঁ শুরু করছি। তো আমাদের এক লাইনে এখানে বাকি আছে চুনরি এবং এক লাইন ঝর্ণা বাকি আছে এবং হাতাটাও বাকি আছে। তো আমি লাইভেই এটা কমপ্লিট করছি। যারা নামাজ পড়বেন বা ইয়ে করতে চান তারা কিছুটা সময় নামাজ পড়ে আসতে পারেন চাইলে, কারণ একই কাজ তো অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, এখানে নতুন কিছু আর দেখার নাই। একইভাবেই চুনরিগুলো বাঁধবো, আমি ঝর্ণাটা একইভাবে বাঁধবো। তো যদি কেউ নামাজ পড়তে বা কোনো কাজে যেতে চান আধা ঘন্টার জন্য, সেখানে যেতে পারেন। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? আমি একটা একটা করে বেছে নিচ্ছি সবটা। আসলে এই কাজগুলো তো সময় নিয়ে করতে হয়। তো যেহেতু একটু বড় কাজ, চেষ্টা করছি দ্রুত করতে। আশা করি খারাপ হবে না। হ্যাঁ, একটু সময় লাগবে আমার। মানে এটা তো এখনো কমপ্লিট হয়নি, কিছুটা কাজ এখনো বাকি রয়ে গিয়েছে আমার, মানে অধিকাংশই শেষ, মানে 70% কমপ্লিট, আর হচ্ছে 30% কাজ বাকি আছে। সেটার জন্য হচ্ছে আরও 20-25 মিনিট সময় আমার লাগবে। তো আপনারা যদি কারো কোনো কাজ থাকে বা নামাজের বিরতির প্রয়োজন হয়, তাহলে আপনারা এই সময়ের মধ্যে নামাজ বা কাজটা কমপ্লিট করে আসতে পারেন। তাহলে আমি একেবারেই আরও আধা ঘন্টা পর আমি ডাইংটা শুরু করবো আর কি, বেস কালার করাটা। আচ্ছা, শালীন বেগম আপু, ঠিক আছে, শুনতে পেলে ভালো আপু, শুনতে থাকেন। আমি এখন মনোযোগ দিয়ে বাঁধি, ঠিক আছে, কথা কম বলি, আমি জাস্ট কাজটা করি। খেয়াল রাখতে হবে চুনরিগুলো যাতে সবগুলো সমান হয়, কোনোটা বড় কোনোটা একদম ছোট যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ যেহেতু সম্পূর্ণটা একটা একটা প্যাকেজ হচ্ছে, এখানে একটা সম্পূর্ণটা একটা জামা ডিজাইনের মধ্যেই আছে সবগুলো চুনরি, সুতরাং চুনরিগুলোর সাইজ প্রত্যেকটা সমান হওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ কিন্তু আপনি ডিজাইনের
মানে যেই ভ্যালুটা সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। যে দেখা গেলো একটা খুবই ছোট হয়ে গিয়েছে, আবার দেখা গেলো একটা খুবই বড় হয়ে গিয়েছে, মানে সামঞ্জস্যতা নাই, এরকম যাতে না হয়, একটার সাথে একটা যাতে সামঞ্জস্য থাকে সেইভাবে কাজগুলো আপনারা করবেন। আর এটা আসলে যেহেতু অনেকেই আছেন নতুন কাজ করছেন আপনারা কয়েক মাস বা কিছুদিন, হ্যাঁ, তো আপনারা আরও কিছুদিন কাজ করেন, যত অভিজ্ঞতা বাড়বে কাজে দেখবেন আপনাদের মধ্যে সেই বোধটা চলে আসবে সামঞ্জস্যতা রক্ষা করার, তারপর হচ্ছে সবগুলো সমানভাবে করা, রঙের, তারপর হচ্ছে ডিজাইনের বিষয়গুলো, এগুলো সবগুলো আপনাদের মধ্যে চলে আসবে। আসলে জাস্ট একটু প্র্যাকটিস দরকার আপনাদের, যত প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদের মধ্যে কাজের ফিনিশিংটাও ভালো হচ্ছে, ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করতে পারছেন, তারপর হচ্ছে পারছেন কাজ করে করে। আসলে কাজ করে কাজ শেখাটা আসলে খুবই মানে ইফেক্টিভ আমি মনে করি। কারণ হচ্ছে আমি তো টিচাররা যেটা করে যে টিচার আপনাদেরকে তো জাস্ট মূল যে পদ্ধতিটা, সূত্রটা, সেটা টিচাররা আপনাদেরকে দেখিয়ে দিবে, কিন্তু সেইটাকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করা, সেটাকে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করা করে ঠিকভাবে কাজটাকে আয়ত্ত নিয়ে আসা, এটা তো আসলে স্টুডেন্টদেরই দায়িত্ব, বা এটা তাদের কিন্তু একটা মানে একটা মানে ওয়ার্কের মধ্যেই পড়ে, শিক্ষার একটা অংশ এটা, যে একটা কাজকে বা একটা যে কোনো একটা কিছুকে পড়ার বিষয় বা মানে কাজের বিষয় বলেন, সেটাকে ঠিকভাবে আয়ত্তে নিয়ে আসা, ঠিকভাবে প্রত্যেকটা বিষয় বুঝে এক্সপেরিমেন্ট করে তারপর হচ্ছে বিভিন্নভাবে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে বিভিন্ন দিক থেকে সেই জিনিসটাকে দেখে, তাহলেই কিন্তু যেটা হয় শিক্ষাটা পরিপূর্ণ হয় ঠিকভাবে, যখন আপনি বিষয়টাকে বুঝতে পারবেন। বোঝার জন্যই কিন্তু আপনার এই প্র্যাকটিস, এই এক্সপেরিমেন্টটা দরকার। আচ্ছা, ইনা চাকমা আপু, আপনি মনে হয় দেরি করে এসেছেন সম্ভবত। তো এটা হচ্ছে ডাল, হ্যাঁ, মসুরের ডাল। মসুর ডাল চিনেন, আমরা মসুর ডাল খাই, সেই মসুর ডালটা আমি কাপড়ের ভিতরে দিচ্ছি, দিয়ে আমি গোল করে ধরে তারপর বাঁধছি এটাকে। যতটা দ্রুত সম্ভব করছি, এত দ্রুত করলে যেটা হবে যে কাজটা ভালো হবে না। তো কাজটা ভালো রাখার রেখে যতটা দ্রুত কাজ করা সম্ভব করার চেষ্টা করছি। কারণ হয় কি, এই কাজগুলো একটু লেন্থ, তো এতটা সময় ধৈর্য ধরে রাখা, স্টুডেন্টদের ফোনের সামনে বসে থাকা, সেটা আসলে মানে ধৈর্যের পরীক্ষাই বটে। আমারও খুব মানে লাগতো যে এত সময় লাগে কাজগুলো করতে। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে তো A to Z দেখাতে হবে, না হলে তো আবার আপনারা বিষয়টা ভালোভাবে নাও বুঝতে পারেন। সেজন্য মানে একটু লেন্দি হলেও শুরু থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারাও একটু কষ্ট করে ধৈর্য ধরে বসে বসে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন, এতে করে আপনাদেরই ভালো হবে। জাস্ট একটা করে প্যাচ দিবেন আর একটু কষিয়ে নেবেন, এতে করে যেটা হবে বাঁধনটা শক্ত হয়ে যাবে। একটা করে প্যাচ দিবেন, একবার করে কষিয়ে নেবেন বাঁধনটাকে টেনে। ওকে, আমার জামার চুনরি বাঁধা কমপ্লিট। আর একটা ঝর্ণার অংশ এখানে রয়ে গিয়েছে, সেই ঝর্ণার পোর্শনটা আমি এখন ঝর্ণাটা বেঁধে নিচ্ছি।
আর সুতা টানার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার সুতাটা গিট ঠিকমতো দেওয়া আছে কিনা। দেখা গেলো আপনি টান দিলেন, আমার ফার্স্টে গোল সার্কেলের মতো আমি টান দিচ্ছি কিন্তু সুতাটা ছিঁড়ে চলে আসছে। তো এটা খেয়াল রাখতে হবে যে আপনার গিটটা ঠিকমতো দেওয়া আছে কিনা, এটা একবার চেক করে তারপর সুতাটাকে টান দিবেন। আদারওয়াইজ কিন্তু আপনার পুরোটা সুতা খুলে চলে আসার একটা সম্ভাবনা থাকে। আর এত জোরে টানবেন না যে সুতাটা ছিঁড়ে যায়। সুতাটা নেবেন, স্ট্রং একটা সুতা নেবেন, আর টানবেনও সেটা বুঝে যাতে সুতাটা ছিঁড়ে না যায়। মানে দুম করে জোরে একটা টান দিলেন, সুতা গেলো ছিঁড়ে, হ্যাঁ, কাজটা কাজে নষ্ট হয়ে, সেরকম যাতে না হয়। তো আমি এই ঝর্ণাটা বেঁধে ফেলছি, সুতাটাকে টেনেছি, টেনে এবার এই অংশটাকে বেঁধে ফেলি। যত সময় কাপড়টাকে টেনে নিতে হবে, টেনে সমান করে নিতে হবে আর কি। আর সুতার যে সেলাইয়ের জায়গাটাকে এক পাশে নিয়ে আসতে হবে টেনে, যে একটা অগোছালো না থাকে। হ্যাঁ, রাফিজা নীলা আপু, কাপড়টা আমি গতকালকে আমি এটা করেছি। গতকাল যেহেতু মানে কখনো বৃষ্টি কখনো রোদ ছিল, যে কারণে ঠিকভাবে রোদ পাইনি, তো আজকে আমি সেটাকে ভালো মতো রোদে দিয়ে নিয়েছি আর কি। বলে চলে আসছে, খুব দুঃখজনক, সুতাটা আমার ছিঁড়ে গিয়েছে, এত জোরে টান দিয়েছি। আচ্ছা, সুতাটা গোড়া থেকে ছিঁড়ে নিই, এটাই মানে একটা স্বস্তির বিষয় আর কি। এটাকে একটু গিটটা দিয়ে আসরের আজান হচ্ছে, যারা যারা নামাজ পড়তে চান পড়ে আসতে পারেন, এর মধ্যে আমি আমার এই বাঁধার কাজটা কমপ্লিট করে ফেলি। কিছু ব্যাপার থাকে, ব্যালেন্সটা আসলে ঠিক রেখে তারপর বাঁধতে হয়। আমি আবার একটু খুলে ভালো মতো জায়গাটা দেখে পেঁচিয়ে নিচ্ছি যে কোন জায়গাটার মধ্যে আমার সুত সেলাইটা হয়েছিল, সেই সেলাইয়ের উপরে আমি ঠিক মতো বেঁধে নিচ্ছি। সুতাটাকে আগে পেঁচিয়ে নেব। তো এবার হচ্ছে কাপড়ের যে আরেকটা অংশ ছিল, সেই অংশটা আমি সেলাইটা টেনেছি, এবার সেটাও আমি একটু বেঁধে নেবো। বেঁধে তারপর আমি ঝর্ণাটা করে তারপর হাতায় শিফট করবো, জামার হাতায়। যে জামার হাতাটা একসাথে তো করতে হবে, কারণ হাতাটা তো আপনারা জানেন যে জামা বানাতে লাগে হচ্ছে 3 গজ কাপড়। সেখান থেকে হাতার জন্য হচ্ছে টাইডাই করার ক্ষেত্রে হাতার কাপড়টা হাফ গজ করে কেটে আলাদা রেখে তারপর করতে হয়। তাহলে হবে কি হয় কি, ডিজাইনের যে বিষয়টা সেটা ঠিক থাকে, হাতার মধ্যে একটা আলাদা করে ডিজাইন অ্যাপ্লাই করা যায়। তো যে কারণে হাতার কাপড়টা আমি আলাদা করে কেটে রেখেছিলাম, সেটা আমি এখন জামাটা হয়ে গেলেই হাতাটা শিফট করছি। আমি হাতায় কাজ কম, হাতায় খুব একটা সময় লাগবে না, জাস্ট কয়েকটা চুমচি আর মাঝে সামান্য একটু ঝরনার পোষণ রয়েছে। তো
এবার আমি ঝর্ণা করে নিচ্ছি তখনকার মতোই। যতটা সম্ভব চিকন চিকন করে করবেন, খুব বেশি বড় বড় স্পেস রেখে রেখে ঝর্ণা করা যাবে না। হ্যাঁ, আমি একটু জোরে কথা বলার চেষ্টা করছি আফরোজ আপু, আপনি আর এখন কাজ করছি তো, এখন তো কাজের মধ্যে অত জোরে বা অত এনার্জি দিয়ে কথা বলার কিছু নেই, কারণ আপনারা জানেন যে কীভাবে এই বাধাগুলো করতে হয়। এই জন্য আমি আস্তে ধীরে কাজ করছি আর নর্মালি কথা বলছি। যখন আমরা ডাইংয়ে যাব বা পরবর্তী যে আমাদের ধাপগুলো আছে তখন আশা করি জোরে, মানে তখন জোরে কথা বলা দরকার, তখন আমি জোরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তো এবার আমি এটার ঝর্ণাগুলো করে নিচ্ছি। আচ্ছা আপুরা, আপনাকে দেখতে পাচ্ছেন? যারা যারা আছেন একটু বলেন দেখতে পাচ্ছেন কিনা, কারণ নেটওয়ার্কে আমার সমস্যা হতে পারে। হ্যাঁ, তো একটু আমাকে অ্যানশিওর করেন যে নেটওয়ার্ক ঠিক আছে বা দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, আমি এটা আর দুটো প্যাচ দিয়ে তারপর আমি কেটে নিচ্ছি সুতোটা। ওকে, দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, তাহলেই আমার হলো। আমি তাহলে কাজটা ধীরে ধীরে করে ফেলি। আপনারাও আসলে যদি হাতের কাছে কাপড় থাকে সাথে সাথে চুনচি বেঁধে দেখতে পারেন যে হচ্ছে কিনা, যারা চুনচি করেননি আগে অন্যান্য কাজ। হ্যাঁ, চুনচিটা সেভাবে করা হয়ে উঠেনি। মাল্টি কালারের এই ব্রাশ ডাইয়ের যে কাজটা, এটা কিন্তু খুব সুন্দর হয়, আপনারা সবাই দেখেছেন। কিন্তু এই কাজটা কিন্তু বাংলাদেশে শিখায় না তেমন কেউ। ঠিক আছে, এটা আসলে মানে প্রশিক্ষণটা খুবই কম হয়। মানে যদি বলি প্রশিক্ষণ হয় না, তাহলে আমার মনে হয় বেশি মানে ব্যাটার শোনা যাবে কথাটা। আসলে হয় কি যে মানে মূলত টাইডাইটাই টাইডাইটার প্রতি বেশি ফোকাস করা হয়, কারণ একটা বড় একটা শ্রেণীর কাছে টাইডাইটাই কিন্তু বেশি গ্রহণযোগ্য, যে কারণে টাইডাইটার প্রতি আসলে সবাই জোর দিয়ে কাজগুলো শিখে থাকে, করে থাকে। কিন্তু টাইডাই ছাড়া যে মাল্টি কালারের কাজটা, সেটা কিন্তু আসলে শেখানোর মানে, কারণ এই কাজগুলো হয় কি প্রফেশনাল লেভেলে করা হয় ফ্যাক্টরিতে বা যেখানে বাটিকের গ্রাম, নরসিংদী, বান্টি গ্রাম, সেখানে আসলে এই কাজগুলো করা হয়ে থাকে মূলত। এমনিতে ঘরোয়া পরিসরে যে আমরা যেভাবে কাজ করছি সেইভাবে কিন্তু এই মাল্টি কালারের কাজটা খুবই কম করা হয়, কারণ স্পেস বেশি লাগে, রঙগুলো ব্রাশ করতে হয়, শুকাতে হয়, অনেক সময় লাগে, যে কারণে একটু ঝামেলা হয় বলে অনেকেই কাজটা আসলে করতে চায় না, যে কারণে আসলে কাজটা সেভাবে কেউ শিখায়ও না, কারণ ঝামেলা বেশি, কষ্ট বেশি। তা আমি শেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু যদি বিষয়টাকে গুরুত্ব সহকারে নেন, যদি একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনারা ভালো কাজ করতে পারছেন, এবং আপনারা যখন ভালো কাজ করবেন, হ্যাঁ, সেটাই হবে হচ্ছে আমার মানে আমি কী বলবো যে সার্থকতা আমার ট্রেনিংটার, যে আমি শুরু করেছিলাম আপনাদেরকে শেখাতে, সে আমার শুরু করাটা সার্থক হয়েছে। শাহনাজ পারভিন আপু, দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ধন্যবাদ আপু। আমি আবারও বলছি আপনাদেরকে যে আমরা এখানে
মাল্টি কালার টাইডাই করছি, ব্রাশ ডাই করছি। তো এই রঙগুলোকে আমরা আগে, যারা দেরিতে আসছেন তারা শুনে নেন, রঙগুলোকে হচ্ছে আমরা আগে ব্রাশ করে নিয়েছি, এখানে ব্রাশ দিয়ে রঙগুলোকে অ্যাপ্লাই করেছি এখানে। এখন রঙটাকে তো আমাদের আগে তৈরি করে নিতে হয়েছে। কীভাবে তৈরি করেছি, আমরা যতটুকু পরিমাণ, কারণ এখানে কতটুকু স্পেসে আপনি রঙটা দিবেন সেটা তো ডিপেন্ড করছে আপনার ডিজাইনের উপরে। আপনি যদি খুব বেশি পরিমাণে রং করার জায়গা রাখেন তাহলে রং বেশি নেবেন, সেটা চোখের আন্দাজে দেখে আপনি নেবেন। তো যদি আপনি 1 চামচ রং নেন, 1 চামচ রঙের জন্য আপনি রঙের অর্ধেক বা হাফ চামচ নেবেন হচ্ছে আপনি রেজি সল্ট বা রেজিস্ট সল্ট আর কি এটা। তো এরপর নেবেন হচ্ছে রেজি সল্টের অর্ধেক নেবেন হচ্ছে আপনি সোডাটা হতে পারে কাপড় কাচার সোডা, হতে পারে খাবার সোডা, যে কোনো একটা সোডা হলেই হবে। তারপরে আপনি নেবেন হচ্ছে লবণ। এখন বর্ষাকাল বলে আমরা লবণ ইউজ করছি না, কারণ আপনারা অনেকেই সায়েন্স পড়েছেন, জানেন যে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প খুব বেশি থাকে, যার ফলে লবণটা কিন্তু মানে লিকুইড হয়ে যায়, মানে পানি হয়ে যায়, পানি ছেড়ে দেয়। হ্যাঁ, এতে করে হয় কি, আপনার কাপড়টা শুকাবে না, অনেক সময় লাগবে শুকাতে, বা আপনি শুকিয়ে ছাদ থেকে শুকিয়ে নিয়ে আসলেন, আপনি কাজ করতে করতে আবার ভিজে যাবে, একটা খুব বড় একটা সমস্যা। তো যে কারণে আমরা বর্ষাকালে যখন কাজ করি তখন আমরা লবণটা ব্যবহার করি, অ্যাভয়েড করি, কারণ কাজে অসুবিধা হয় শুধু লবণটা ব্যবহার করলে। আর লবণ দিতে খুব সামান্য পরিমাণ, 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করতে হয়। এইটুকু লবণের জন্য শুধু কাজে ব্যাঘাত ঘটে না। হ্যাঁ, আমরা আসলে করি না, চাই না। তো এরপরে আমরা যেটা করবো, ফাইন গামটা মেশাবো। ফাইন গাম আমরা তৈরি করে নিই। 3 কাপ পানির মধ্যে আমরা 1 থেকে 1.5 চামচ পরিমাণ ফাইন গামের পাউডারটা আমরা মিশিয়ে সেটাকে 12 ঘন্টা রেখে দিই। নর্মালি রেখে দেওয়ার ফলে যেটা হয় যে এটা একদম জেলির মতো একটা ঘনত্ব হয়ে যায়, খুব সুন্দর থকথকে হয়। লিকুইড করি আমরা ব্যবহার করি যদিও, বা যদি আপনার কাছে বেশি ঘন মনে হয় তাহলে আপনি সামান্য পরিমাণে পানি আর একটু মিশিয়ে নেবেন সেটার সাথে। তো 12 ঘন্টা পর সেটা একদম মিশিয়ে জেলির মতো থকথকে হয়ে যাবে। তারপরে সেটা আমরা মানে হাফ চামচ বা এর চেয়ে একটু কম, যতটুকু আমাদের লাগে আর কি, মানে পেইন্ট করার জন্য তো একটা ঘনত্বের প্রয়োজন হয়, না হলে তো রঙটা ছড়িয়ে যাবে কাপড়ে দেওয়ার পরপরই। যাতে সেটা খুব বেশি না ছড়ায় সে কারণে আমরা কী করি, একটু পরিমাণে ফাইন গাম এখানে ব্যবহার করি। ফাইন গামটা পাশাপাশি রঙটাকে একটু হলেও স্থায়ী করতে সহযোগিতা করে। যে কারণে শুধুমাত্র ঘনত্বের জন্যই না, বরং রঙটাকে যাতে আমরা একটু ট্যাপসি করতে পারি সেই কারণেও ফাইন গামটা এখানে লাগে কাজে। তো এই প্রত্যেকটা অংশই আমাদের আজকের যে প্রথম পর্ব ছিল ক্লাসের, যারা দেরি করে এসেছেন বা মিস করে ফেলেছেন নেটওয়ার্কের জন্য হয়তো দেখতে পারেননি, সে আপুরা ক্লাসের পরে আবারও আমাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এগুলো দেখে নেবেন, তাহলে আপনারা একটা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন যে রং করার বিষয়টা আর কি, রং তৈরি করা, রং ব্রাশ করার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমার হাত ব্যথা করছে, মানে এত পরিমাণে আসলে টাইট করে। আর ফাইন গাম দিয়েছি, তো ফাইন গাম দিলে যেটা হয় যে শুকানোর পরে কাপড়টা শক্ত হয়ে যায়, একদম কাগজের মতো শক্ত হয়ে যায়, খড়খড় করে আর কি। তো অত বেশি ফাইন গাম যদিও আমরা দেইনি, তারপরেও কিন্তু কাপড়টা অনেকটাই শক্ত আছে, যে কারণে আসলে হয় কি, খুব কষিয়ে বাঁধা সম্ভব হচ্ছে না। আর যদি আপনি কষিয়ে না বাঁধেন কষ্ট করে, তাহলে হবে কি, যখন আপনি কাপড়টা ভ্যাটরঙে চুবাবেন, পানি পাওয়ার সাথে সাথে কিন্তু ফাইন গামটা নরম হয়ে যাবে, কাপড়টাও একদম নরম হয়ে যাবে। আর এতে করে যেটা হবে, বাঁধনটা হালকা হয়ে যাবে, বাঁধনটা হালকা হয়ে ভিতরে অতিরিক্ত পরিমাণে রং কেমিক্যাল ঢুকে যাবে তখন, যার ফলে এখন ডিজাইনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, হ্যাঁ, মাহমুদা দিনা আপু, কাপড়টা ডাবল পার্টে চুনতে হচ্ছে, কারণ হচ্ছে আপনি এক পার্টে করলে হবে কি, আপনাকে ডাবল কষ্ট করতে হচ্ছে। তো 2 পার্টে করলে যেটা হয়, আপনার অর্ধেক সময়ে এক খাটুনিতে 2টা পার্ট হয়ে যায়। এর কারণে সবসময় আপনি টাইডে ক্লাস করেছেন, আপনি জানেন যে ডাবল পার্ট করে আমরা টাইডে করেছি, ডাবল পার্ট করে আমরা মাল্টি কালার করেছি। যদি আপনি চান যে ডাবল পার্ট করে আপনি করবেন না, আপনি সিঙ্গেল পার্ট করে করবেন, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে কাপড়টা আরও সুন্দর হয়। সিঙ্গেল পার্টে করলে হয় কি, রঙটা আরও সুন্দর হয়, ঠিকমতো রঙটা বসানো যায়, সিঙ্গেল পার্টেও ভালো হয়।
সময় বাঁচানোর জন্য আমরা ডাবল পার্টে, কখনো ট্রিপল পার্টেও করি, 3 পার্ট করেও করি। এরকম হয় যে ফাইন গামটা একটু কম পরিমাণে দিয়ে কাপড়টাকে লিকুইড করে, মানে লবণটাকে একটু লিকুইড পরিমাণে রেখে বেশি বেশি করে চেপে চেপে আমরা 4 পার্ট 5 পার্টেও অনেকে করে। আর চেষ্টা করবেন হলুদ কালার কাপড়ে করতে। কারণ হয় কি, আমাদের দেশে যেই আমরা প্রুশিয়ান রঙগুলো পাই সাধারণত, সেই প্রুশিয়ান রঙগুলো কিন্তু বেশিরভাগই ভালো কোয়ালিটির থাকে না। নর্মালি আমরা খুবই লো কোয়ালিটির প্রুশিয়ান কালার দোকানগুলোতে পাই। এখন দোকান বলতে আমরা বুঝাচ্ছি, আপনারা জানেন যে নিউ মার্কেটে, গাউসিয়ায়, সেখানে রং বিতান আছে, তারপর হচ্ছে নাসরানা, তারপর হচ্ছে কুমিল্লা হার্ডওয়্যার, এরকম অনেকগুলো রঙের দোকান আছে গাউসিয়াতে, বা যেটাকে বলা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেট বা নুরানি মার্কেট বলে, একজ্যাক্ট নামটা মনে নেই। একসাথে মার্কেটগুলো, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে হয় কি যে খুব বেশি ভালো মানের রঙটা খুব একটা পাওয়া যায় না। যারা চিনে কিনতে পারে বা যাদের সাথে দোকানদারের ভালো সম্পর্ক আছে, তারাই আসলে ভালো মানের রঙটা পায়। তো যে কারণে হয় কি, আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা গিয়ে ভালো রঙটা পাই না। এতে করে সাদা কাপড়ে রং করার ফলে হয় কি, রঙটা হালকা, খুব হালকা একটা এফেক্ট আসে এবং রঙটা দ্রুতই উঠে যায় বা দ্রুতই বার্ন হয়ে যায় ভ্যাট রঙে দেওয়ার ফলে। তো যাতে এটা না হয়, যে কারণে আমরা কী করি, যাতে কম হয়, সে কারণে আমরা একটা হলুদ রঙের কাপড়ে কাজ করি। রঙগুলো এতে করে মোটামুটি ভালোই ডার্ক আসে। হলুদের মধ্যে জানেন যে লাল দিলে লালটা ব্রাইট হয়, হ্যাঁ, লালের মধ্যে হলুদের, তারপর হচ্ছে আপনার এখানে সবুজ আছে, সবুজটা খুব সুন্দর টিয়ারটি একটা সবুজ কালার আসবে, এখানে গোল্ডেন ইয়েলো আছে, সেটাও খুব সুন্দর আসবে। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু বুঝে করতে পারেন, তাহলে আপনাদের কাজগুলো দেখবেন আরও অনেক ভালো হয়ে যাবে। আসলে এগুলো তো আসলে দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে একে একে করে বের করেছি আমি, সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। আপনারা যদি একটু বিষয়টাকে গুরুত্ব সহকারে নিয়ে যদি নিজেরা ভালো মতো কাজ করতে পারেন, তাহলে আমার আসলে যে আপনাদেরকে শেখাচ্ছি, শেখানোটা সার্থক হবে। না হলে কিন্তু দেখা যাবে যে মানে আমার শেখানোটা কিন্তু জলে গেল যদি আপনারা কাজ না করেন। যে এত কষ্ট করে আপনাদেরকে কাজ শেখাচ্ছি, এতটা সময় নিয়ে, যে ধীরে ধীরে দেখেন মাল্টি কালার কিন্তু কেউ শেখাতেই চায় না, কারণ এটা একটা সিক্রেট। মানুষ চায় যে আমার সিক্রেট আমার কাছেই থাক, আমি কাউকে শেখাবো না, এরকম অনেক মানুষ আছে। যে কারণে অনেকেই কিন্তু মাল্টি কালারটা শেখায় না। অনেকে অনেক অনেক ভালো মাল্টি কালার কাজ জানে, বিভিন্নভাবে মাল্টি কালার করতে পারে, অনেক ভালো ভালো ট্রেনার আছে বাংলাদেশে, কিন্তু অনেকেই সেগুলো শেখাতে চায় না। আর এগুলো এক একজনের স্পেশালিটি হয় আর কি। আচ্ছা, আমি এখানে মাথাটা দিয়ে দিলাম। তো এবার যেটা করবো, আমরা অংশটা এবার বেঁধে ফেলবো, আমরা ঝামা করে ফেলবো। একটু সুতা আমি কেটে নিলাম। আচ্ছা, টেনে কাপড়টা ঠিক করে নিলাম আর কি।
সেটা তো বলতে পারছি না আমি। ইউটিউবে আপনি কীভাবে দেখেছেন, আপনি যদি চান সেভাবে করতে পারেন, যে বাঁধার পরে হয়তো দাস দিয়ে, সেটা অন্য পদ্ধতি হতে পারে। কিন্তু আমি যেটা করছি এটা একদম বাংলাদেশের ট্র্যাডিশনাল একটা পদ্ধতি। এইভাবে আসলে আমি সবসময় কাজ করি, তো এটা বিষয়ে বলতে পারি। আরও যদি অ্যাডভান্স কিছু থাকে ইউটিউবে, সেটা শখের কাজ, শখের বসে ইউটিউবে করা কাজ, সেটা অন্য বিষয়। সেটা যদি আপনারা করতে চান সেটা দেখে ফলো করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি সেভাবে আপনাদের কাজ যদি ভালো লাগে সেটা, তাহলে কেন করবেন না? সেটার বিষয়ে আমি জানি না, কারণ কীভাবে করেছে তারা সেটা তো আমি দেখিনি। আপনি যেহেতু এখন আমার এই কাজটা শিখছেন, আশা করি আপনি এবার ওদের কাজটাও ভালোভাবে বুঝে যাবেন, যেহেতু একটা ধারণা আপনার তৈরি হয়েছে এই ক্লাসটা করে। টাইট করে একটা গিট দিয়ে নেব এখানে। গিটটা দিয়ে আমি আবার কাছে দিয়ে দিলাম, খুলে যেতে পারে বাথরুমটা। না, টাইট হয়নি, একদমই টাইট হয়নি। তো আমি আবার খুলে ফেলি। টাইট না হলে তো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমি তো সিঙ্গেল পার্ট করি, এখন করি নতুন পার্টে না করে এই অংশটা, টুকু অংশ তো এটা ঝর্ণা করতে বেশি সময় লাগে না। এখন এটা করতে পারি। যতক্ষণ না পর্যন্ত আপনি স্যাটিসফাইড হবেন যে আপনার জিনিসটা টাইট হচ্ছে বা আপনার বিষয়টা কাজটা মানে পারফেক্ট হয়েছে, ততক্ষণ না পর্যন্ত আপনি কাজটা ঠিকভাবে করে যাবেন। কারণ হবে কি, আপনি যেহেতু কাজটা করছেন, যদি আপনার মধ্যে সেই ইয়েটা না থাকে, মানে সন্তুষ্টি না থাকে যে আপনার কাজটা হয়তো বা ঠিকমতো বাঁধা হয়নি, বা হয়তো ঠিকমতো রঙটা গুলানো হয়নি, মেশানো হয়নি, যদি এরকম ভিতরে যদি একটা কনফিউশন থেকে যায়, তাহলে কি হবে, আপনার কাজটা কিন্তু আলটিমেটলি মানে ভালো নাও হতে পারে। নিজের সন্তুষ্টি সবার আগে। আচ্ছা, শামিমা আপু, হ্যাঁ আপু, আপনি যদি একবার যদি বের হয়ে আবার ঢুকেন, আশা করি আপনি ক্লিয়ার শুনতে পাবেন, কারণ অনেকেই ক্লিয়ার শুনতে পাচ্ছে, আমার এখানেও আমি শুনছি। সুতরাং আপনি যদি একবার বের হয়ে আবার ঢুকেন, আমার মনে হয় বিষয়টা, আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমার বাঁধা কমপ্লিট হয়ে গেল, আমার ওড়নাটাও বাঁধা সরি, আমার হাতাটাও বাঁধা হয়ে গেল, জামাটাও বাঁধা হয়ে গেল। এবার আমরা চলে যাব ডাইনে। আমরা ভ্যাট ডাই করবো, ভ্যাট রং করবো। আচ্ছা, 5:09 বাজে আপুরা। এখন আমি যারা যারা এখনো নাই সবাইকে বলবো চলে আসেন। এখন আমি ডাই করব কাপড়টা। তো আমি গরম পানি নিয়ে আসছি, ঠিক আছে? আপনারা একটু 2 মিনিট, কারণ গরম পানি নিয়ে চলে আসছি।
তো আমি চলে আসছি। এবার যেটা করতে হবে আমাদেরকে, যে ডাইটা করে নিতে হবে। তো যে কারণে আমি শুরুতে কি করব, আমার এইটুকু কাপড় ভিজার জন্য আমার যতটুকু পানি লাগবে অতটুকু পানি আমি দিব। আমি বেশি পরিমাণ পানি দিব না। তো আপনাকে কাপড় দেখে বুঝতে হবে যে আসলে কতটুকু কাপড় পানি এখানে লাগতে পারে। সবাই চলে আসেন, আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ডাইয়ে চলে এসেছি। তো আমি এখানে ফার্স্টে পানি দিয়ে দিলাম। তো আমার এতটুকু পানি আমার লাগবেই। তো আমি যেটা করবো, এখান থেকে সামান্য পরিমাণ পানি সরিয়ে নিয়ে আমি এটার মধ্যে রংটা তুলে নিব একটা আলাদা পাত্রের মধ্যে। তো রঙের জন্য আজকে আমরা ব্যবহার করছি এখানে ভ্যাট কালার ব্যবহার করছি আমরা। তো আমার এখানে 1.5 তোলা পরিমাণ রং আছে। 1.5 তোলা মানে হচ্ছে 15 গ্রাম রং আছে এখানে। আর ভ্যাট কালারে যেটা হয়, ভ্যাট কালারগুলো হচ্ছে 1 তোলা রঙের জন্য কেমিক্যাল লাগে হচ্ছে 2 তোলা করে। অর্থাৎ রং যা দিব তার ডাবল পরিমাণ লাগবে হচ্ছে আপনার কেমিক্যাল। তো আমার এখানে যেহেতু 1.5 তোলা পরিমাণ রং আছে, তো আমার এখানে কেমিক্যাল মানে আমি ফার্স্টে দিলাম হচ্ছে হাইড্রোজ। এটা হচ্ছে হাইড্রোজ। তো হাইড্রোজটা আমাদের দিতে হবে হচ্ছে ময়লা আছে, যাই হোক। আচ্ছা, হাইড্রোজটা আমি ফার্স্টে দিলাম হচ্ছে কোস্টিকটা আমি দিয়েছি ফার্স্টে 3 তোলা পরিমাণ কোস্টিক এখানে ছিল। মানে 1.5 তোলা রঙের জন্য আমাদের যেহেতু ডাবল পরিমাণ লাগছে, রং হচ্ছে 1.5 তোলা, তার মানে কেমিক্যালগুলো লাগবে হচ্ছে 3 তোলা করে, অর্থাৎ দ্বিগুণ পরিমাণে। তো আমি ফার্স্ট হচ্ছে হাইড্রোজ দিলাম, এবার আমি কোস্টিক দিলাম, এবার আমি হাইড্রোজটা দিয়ে দেবো। হাইড্রোজ হচ্ছে যেটা একদম গুঁড়ো গুঁড়ো, সবাই জানেন এটা। তো আমি এবার সামান্য একটু রেখে দিলাম। আর দোকানদাররা আবার যেটা করে একটু বেশি বেশি দিয়ে দেয়, যে কারণে আমি সম্পূর্ণটা না মিশিয়ে কিছুটা কম করে মিশালাম আর কি। হ্যাঁ, যদি আপনার স্কিনে অ্যালার্জেটিক কিছু প্রবলেম থাকে তাহলে আপনি গ্লাভস পরে নেবেন আপু, কারণ হচ্ছে এগুলো যেহেতু কেমিক্যাল জাতীয় জিনিস, তো যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন ততটাই ভালো। তো আমি আমার গ্লাভসটা আসলে মানে সুতা কাটার সময় হয়েছে কি গ্লাভসটাও কেটে গিয়েছে, যে কারণে আমি গ্লাভসটা পরলাম না। আর আমি গ্লাভস পরে কাজ করতে স্বচ্ছন্দবোধ করি না। আচ্ছা, তো আমি রংটা একটা আলাদা পাত্রে আমি এইভাবে গুলিয়ে নিলাম। নেওয়ার পরে রংটা আমি ছেঁকে দিব। এইভাবে রংটা আমি ছেঁকে দিয়ে দিব। দেখবেন রঙের মধ্যে কিন্তু ডাস্ট থাকে, সেই ডাস্ট যাতে না চলে আসে সেই জন্য আমি এটা করলাম। এবার আমি কাপড়টা কিন্তু আগে ভিজাবো না, এতে করে হবে কি যদি কাপড়টা ভিজাই তাহলে যেটা হবে কাপড়ের মধ্যে অনেক বেশি পানি ঢুকে যাবে, এবং রঙগুলো যে ব্রাশ যে আমি করেছি সেই ব্রাশের রঙগুলো কিন্তু পরস্পরে মিলে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তো যে কারণে আমরা যখন মাল্টি কালারে কাজ করবো তখন কাপড়টা আগে ভিজাবো না, কাপড়টা না ভিজিয়ে সরাসরি রঙে দিয়ে দেবো, এবং রঙের মধ্যে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করবো, আর বেশিক্ষণ না। যত দ্রুত সময়ের মধ্যে নাড়াচাড়া করে তুলে ফেলতে হবে, মানে ফাস্ট কাজ করতে হবে, না হলে হবে কি বেশি পরিমাণে রং ঢুকে গেলে আপনার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, দেখেন আমি কত দ্রুত করছি, দেখেন একদমই দ্রুত কাজ করতে হবে, না হলে কিন্তু ভিতরে বেশি পরিমাণে রং ঢুকে যাবে। আপনাকে এই কাজটা বুঝে করতে হবে কতটুকু আপনার যে, আর যেহেতু এখানে কাপড়টা মার ছাড়ানো আছে এর ফলে কিন্তু দ্রুতই কাপড়টা কিন্তু রংটাকে শুষিয়ে নেবে, যে কারণে আপনারা চেষ্টা করবেন যখনই কাজ করবেন দ্রুত সময়ের মধ্যে মাল্টি কালারের কাপড়টা রং থেকে ছাড়িয়ে নিতে। যেমন আমি একটু হালকা হালকা করে এখানে একটু চেপে চেপে রংটা ভিতরে দেওয়ার চেষ্টা করছি, ঝর্ণাগুলোর ভিতরে। আর এই অংশটার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে যতটা দ্রুত সম্ভব
খুবই দ্রুত সময়ের মধ্যে কাজটা করতে হবে, না হলে কিন্তু ভিতরে বেশি পরিমাণে রং হয়ে গেলে আপনার কাপড়টা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। আমার হয়ে গিয়েছে, এবার আমি এটা তুলে নেবো এখান থেকে, বেশিক্ষণ রাখবো না, এতে করে আমার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে কাপড়টা। চুঞ্জির অংশটা আমি ভালো মতো নাড়াচাড়া করে, আরেকবারের মতো নাড়াচাড়া করে আমি তুলে ফেলবো কাপড়টা এখান থেকে। এখানে আমি একটা বালতি নিয়ে নিয়েছি, এই বালতির মধ্যে আমি সরাসরি কাপড়টা তুলে বালতির মধ্যে দিয়ে দেবো। কাপড়টা আমি তুলে নিলাম রং থেকে। আচ্ছা, এখানে দ্রুত সময় নাড়াচাড়া করে আমি কাপড়টা এখান থেকে তুলে নিই, তুলে আমি আরেকটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তো এবার আপুরা আমার কাপড়টা ধুতে আমার একটু সময় লাগবে। হ্যাঁ, তো কাপড়টা ধুতে একটু সময় লাগবে, আমি একটা ব্রেকে যাব এখন। আমার এখন বাজে হচ্ছে 5:18 বাজে, তো আমি 5:30টায় ঠিক আবার 5:30টায় আমি ব্রেক থেকে আসবো। হাইড্রোজ কোস্টিক কতটুকু লাগে সেটা আপনারা জানেন, রং যা দিব তার ডাবল পরিমাণ হাইড্রোজ, ডাবল পরিমাণ কোস্টিক দিতে হবে। আচ্ছা, তো আমি এখন একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে আমি চলে আসব একদমই 5:30টায় আসবো। এর মধ্যে 10 মিনিট আমি কাপড়টা ধুয়ে আমার টেবিলটা ক্লিন করে আমি 10 মিনিট পর আসছি। হ্যাঁ, এটা বলা হয়নি, এটা নীল রং ছিল, রয়্যাল ব্লু কালার ছিল, ভ্যাট রং। আচ্ছা, তো আমি এখন একটা ব্রেকে যাচ্ছি আপুরা।